এই প্রথমবার আমি একা একা ঘুরতে যাচ্ছি, তাও আবার বাড়ির কাউকে না বলে। একা ঘুরতে যাওয়ার সিদ্ধান্তটা আমি কেন নিলাম, দীঘা থেকে আসতে না আসতে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। প্রথমবার পাহাড় দেখার অনুভূতি সবটাই তোমাদেরকে বলবো। চলো শুরু করি আজকের মতন আমার চটপটি ব্লগ। যেহেতু গতকাল মানে আজকের কথা বলছি, দুপুর 12টায় আমাদের ট্রেন আছে, তার জন্য আগের দিন থেকে আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। নমস্কার, আমি তুলিকা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবার যেহেতু অনেকটা দিনের জন্য আর অনেকটা দূর যাচ্ছে, তার জন্য অনেকগুলো লাগেজ হয়ে গেছে আমাদের। হঠাৎ করে এরকম প্ল্যান করার কারণটা, আর কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। শেষে তোমাদের সাথে শেয়ার করবো প্রথমবার আমার পাহাড় দেখার অনুভূতি। চলো তাহলে কন্টিনিউ ব্লগটা শুরু করা যাক। এখন থেকে ব্লগটা শুরু করছি। আমাদের যেহেতু দুপুর 12:30টায় ট্রেন আছে, তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রায় 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাড়ি থেকে যেহেতু এতগুলো লাগেজ নিয়ে একা একা যাওয়া সম্ভব হচ্ছিল না, ওর যেহেতু আজকে কলেজটা বন্ধ আছে, তাই বললাম আমাকে একটু দিয়ে আসবি চল। প্রিয় বান্ধবী বলে কোথাও না বললে তো খবর আছে। ফাইনালি আমরা যাচ্ছি। আচ্ছা, আমাদের ভাষা ঠিক বুঝতে পারলে না? ওকে আমি রাগাচ্ছিলাম যে আমি তো চলে যাচ্ছি, তোকে তো নিয়ে যাবো না। বাইকে করে চলে গেছিলাম আমরা দেউলিয়াতে, তো ওখান থেকে আবার ট্রেকার ধরে যাবো মেছিদাতে। যেহেতু আমাদেরকে দেউলিয়াতে দিতে এসেছিল, বারবার আমাকে বলে দিচ্ছিল দেখে শুনে যা। মারা তো এমনই হয়, সব সময় তার সন্তানের কথাই ভেবে চলেছে। দেউলিয়া থেকে মাকে টাটা করে টেকার ধরে চলে গেছিলাম আমরা মেছেদা। আচ্ছা, এবার বলে রাখি আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার বোন যাচ্ছে, আরো অনেকেই যাচ্ছে আমাদের সাথে। সোজা বাস স্ট্যান্ডে আসার পর ওখান থেকে আমরা চলে গেছিলাম স্টেশনে। আমরা প্রায় 11:45টার মধ্যে চলে এসেছি। মা বারবার বলে দিচ্ছিল ট্রেন যতই লেট থাক তোর আগে থেকেই চলে যা, দেরি করে যাওয়ার কোনো দরকার নেই, অত তাড়াহুড়ো করতে হবে না, যে সেখানে বসে থাকবি স্টেশনে। তোমরাই বলো, 11টা থেকে আমাদের প্রায় 12:30টায় ট্রেন, আমরা 1.5 ঘন্টা কি করবো স্টেশনে বসে? কি আর করা যাবে, মায়ের কথা তো শুনতেই হবে, তাই এখানে এসে বসে থাকতে হবে ট্রেনের জন্য। ট্রেনটা যখন দেখলাম প্রায় আধ ঘন্টা লেট, মানে আমার তো সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। 2 ঘন্টা আমি বসে বসে কি করবো, অপেক্ষা করতে করতে প্রায় 2 ঘন্টা পর ট্রেনটা এসেছে। তো ফাইনালি আমরা যেতে চলেছি। কোথায় যাচ্ছি সেটা বলবো, অবশ্যই বলবো তোমাদেরকে, একটু ব্লগটা দেখতে থাকো তোমরা। ট্রেনে ওঠার পর আমরা চলে গেছিলাম সিট খুঁজতে। আমাদের যেহেতু পাশাপাশি সিট নয়, একটু দূরে পড়েছে, তাই একটু অসুবিধা হচ্ছে। এই যে সব সময় আমাকে প্রোটেক্ট করতেই থাকে, সাবধানে যাবি সাবধানে বসে, মানে সবসময় একটা মামা ফিল হয়। জীবনে একটা এরকম বন্ধু থাকা খুব দরকার, যারা এরকম তোমাকে ছোট্ট বাচ্চার মতন কেয়ারিং করতে থাকবে সব। এইদিকে ওকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম। একটু একটু মন খারাপ হচ্ছিল, ওরও ভীষণ মন খারাপ হচ্ছিল, যেহেতু আমরা এতটা দিনের জন্য আমরা যাচ্ছি। প্রিয় বান্ধবী বলে কোথায়, একটু তো মন খারাপ হবেই, তাই না? আর এইদিকে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। দুর্ভাগ্যবশত আমার ট্রেনের সিটটা পড়েছে উল্টো দিকে, তাই আমার একদম ভালো লাগছিল না। জানো তো এখন ট্রেনটা ফাঁকা আছে, জানি না কতটা ভিড় হবে আজকে। সকালে যেহেতু অল্প করে খাবার খেয়েছিলাম, তাই ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিল। বাড়ি থেকে বেরোনোর সময় মা একটু রুটি আলু ভাজা করে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম আমি আর বোন। সত্যি বলতে যতই বাইরের খাবার খাই না কেন, মায়ের হাতে রান্না সত্যিই কিন্তু অতুলনীয়। খাওয়ার পরে যেন একটা আলাদাই শান্তি লাগে। এমন একটা খাবার আমরা ব্যাগে করে নিয়ে আসিনি, তার জন্য এখান থেকে কয়েকটা খাবার কিনে নিচ্ছি। সত্যি বলতে ট্রেনের এই ফাস্টফুড খাবারগুলো আমার একদম পছন্দ নয়। তাছাড়া এই যে চিপস গুলো সব লোকাল, এগুলো কোনো ব্র্যান্ডেড নয়। খাওয়া দাওয়া সেরে আমি আর বোন একটু ল্যাদ খাচ্ছিলাম, কারণ একদম ভালো লাগছিল না এতটা সময়, তো তাই বিরক্ত লাগছে। জানলার ফাঁক দিয়ে চোখ পড়তেই দেখলাম আমাদের ট্রেনটা এসে দাঁড়িয়েছে জলেশ্বর, আর এখানেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে বালেশ্বর ট্রেন দুর্ঘটনাটা আমরা আজও ভুলতে পারিনি। একটা জিনিস ভাবো, ওই ট্রেনের মধ্যে কত মানুষের কত স্বপ্ন নিয়ে যাচ্ছে, কে অপেক্ষায় বসে আছে সেই মানুষটা তার আসবে, কিন্তু মুহূর্তের মধ্যে চোখের সামনে সবকিছুটা শেষ হয়ে গেছে। এই যে দেখো, যারা অপেক্ষায় বসে আছে তার প্রিয় মানুষ বাড়ি আসবে, সে হয়তো আজকে পাথর হয়ে গেছে। এমন কিছু মুহূর্ত যেটা আমরা জীবনেও ভুলতে পারবো না। অনেক কিছুই বললাম তোমাদেরকে, আর বাইরের আবহাওয়াটা দেখতেই পাচ্ছ, একদম কালো হয়ে আসছে, বৃষ্টিটা একটু পরেই চলে আসে। হঠাৎ করে আমাদের ট্রেনটা এসে দাঁড়ালো একটা অচেনা প্ল্যাটফর্ম। বেশ অনেকটা সময় ওখানে দাঁড়ানোর পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আস্তে আস্তে আকাশটা অন্ধকার হতে শুরু করলো, আর এখন থেকে আমাদের মনের মধ্যে অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে, কখন পাহাড় একবার দেখতে পাবো। তত সময়টা পেরিয়ে আসছে, চারিদিকটা একদম ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এমন একটা মুহূর্ত আমি চোখে দেখলাম, যেটা স্বচক্ষে আমি বিশ্বাস করতে পারছি না। লিটারালি আমি তো পুরো অবাক হয়ে গেছি। ও মাই গড, মানে যে প্রথমবার পাহাড় দেখার অনুভূতি যে এতটা ভালো হয়, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পাহাড়ের একদম চূড়াতে একটা সুন্দর মন্দির আছে, ওখান থেকে ঝর্ণার মতন জল পড়ছে, মানে সে ভিউটা আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারছি না। আমি যদি ক্যাপচার করতে পারতাম সত্যি খুব ভালো হতো। অ্যাকচুয়ালি এই মুহূর্তে ভিডিও করার অবস্থায় আমি ছিলাম না, লিটারালি হাঁ করে ওইদিকে তাকিয়ে ছিলাম। যত সময়টা এগিয়ে যাচ্ছে, চারিদিকটা একদম কালো চাদরে ঢেকে যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা গন্তব্যস্থলের দিকে। চলো তোমাদেরকে বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমরা যাচ্ছি কটকের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা এখন এসে গেছি কটকের একদম সামনে, প্রায় আর 10-15 মিনিট বাকি আছে। তো চলো, যেহেতু খুব একটা বেশি সময় নেই, তার জন্য বেরিয়ে পড়লাম আমরা। 7 মিনিট বাকি আছে, তো রেডি হয়ে গেছি একদম কটকে নামার জন্য।
রীতিমতো আমাদের 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এতটাই ট্রেন লেট মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই দিনটা যে কতটা বিরক্ত হচ্ছিলাম। কটকের আগের স্টেশন থেকে কটকে আসতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গেছিল, যেখানে 10 থেকে 15 মিনিটের ভেতরেই ঢুকিয়ে দেওয়ার কথা ছিল। তো এত দীর্ঘ অপেক্ষার পরে ফাইনালি আমরা চলে এসেছি কটকের স্টেশনে নামার আগে থেকে ঝমঝমিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর চলে গেছিলাম অটো ধরতে। আজ থেকে প্রায় 3 বছর আগে যে সময়টা আমার হাই সেকেন্ডারি এক্সাম চলছিল, ওই সময়টা আমি এখানে এসেছিলাম। আবার 3 বছর পরে নতুন করে নতুন শহরকে চিনতে এসেছি। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, আর সবাইকে বাই।